বন্ধুরা, আজ আমরা সমারফিল্ড থিওরি নিয়ে কথাবার্তা বলবো। আমরা লাস্ট দুটো ক্লাসে যথাক্রমে বোর থিওরি এবং সমারফিল্ড থিওরি পড়ার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা দরকার থাকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। আমরা এটা বলেছিলাম যেখানে বোর থিওরি সার্কুলার অরবিটের কথা বলে, সেখানে সমারফিল্ড থিওরি ইন জেনারেল ইলিপ্টিক্যাল অরবিটের কথা বলে। কোনো একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে যে অরবিটস গুলো ইন জেনারেল ইলিপ্টিক্যাল হয় যখন এনার্জিটা নেগেটিভ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা এটাও করেছিলাম যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল সেটা কোন একটা ক্লোজ পিরিয়ডিক অরবিটের জন্য কেমন করে কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশন পাওয়া যায় সেটাকে বলে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে আমরা ইউজ করেছিলাম কিছু সিম্পল প্রবলেমে, যেমন পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড ডটার প্রবলেম ইত্যাদিতে। আজকের ক্লাসে আমরা সরাসরি সমারফিল্ড থিওরি নিয়ে কথাবার্তা বলবো। আমরা প্রথমে নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি নিয়ে কথাবার্তা বলবো, যেখানে অ্যাকচুয়ালি অরবিটগুলো কেমন হওয়ার কথা সেটা নিয়ে যেমন বোঝা যাবে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতেও কিন্তু এনার্জিটা শুধুমাত্রই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ বোর থিওরির যে একটা ইম্পর্টেন্ট লিমিটেশন ছিল যে ফাইন স্ট্রাকচার, অর্থাৎ অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা বলি যে n=3 থেকে n=2 তে ট্রানজিশন হলে হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজে এইচ আলফা লাইন পাওয়া যায়, যেটা একটাই লাইন, কিন্তু হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারে দেখা যাচ্ছে এই লাইনটা তিনটে ক্লোজ ডিসপ্লেস লাইনের কম্বিনেশন, যেটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। এই ফাইন স্ট্রাকচার কিন্তু নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতেও ব্যাখ্যা করা যায় না। তার জন্য আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। তাহলে আজকে আমাদের অ্যাপ্রোচটা হবে এরকম যে সমারফিল্ড থিওরি আগে পর্যন্ত আমরা কি জানি সেইটা নিয়ে কথাবার্তা বলা। এবার ইন জেনারেল ইলিপ্টিক্যাল অরবিট ধরে নিয়ে যদি আমি নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি নিয়ে কথাবার্তা বলি, তাহলে তার এনার্জি এক্সপ্রেশন কেমন আসছে এবং এই যে দুটো কোয়ান্টাম নাম্বার এন এবং কে বা এন এবং এল, তার উপরে এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস কেমন করে নির্ভর করছে সেই মতো করে ডিফাইন এক্সেন্ট্রিসিটি ইলিপ্টিক্যাল অরবিটের কথাবার্তা বলবো। তারপর আমরা চলে যাবো রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে এবং সেখান থেকে দেখবো যে সমারফিল্ড থিওরিতে আলটিমেটলি এনার্জি এক্সপ্রেশনটা কি আসছে এবং সেই এনার্জি এক্সপ্রেশন থেকে আমরা ফাইন স্ট্রাকচার কেমন করে এক্সপ্লেন করতে পারছি। বন্ধুরা, আজ কোয়ান্টাম মেকানিক্স এর 8th লেকচার। এটা অ্যাকচুয়ালি অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক স্পেকট্রোস্কোপির 4th লেকচার। লাস্ট যে দুটো লেকচার সেখানে আমরা যথাক্রমে বোর থিওরি নিয়ে আলোচনা করেছিলাম এবং সমারফিল্ড থিওরি শেখার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা দরকার পড়ে সেটা নিয়ে আমরা বলেছিলাম। লাস্ট লেকচার আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কোন একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অরবিটস আর ইন জেনারেল ইলেকট্রিক্যাল। ওয়ান ইলেকট্রন সিস্টেম যেহেতু একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেই জন্য অরবিটস গুলো হবে ইন জেনারেল ইলেকট্রিক্যাল এবং সার্কেল তার একটা স্পেশাল কেস। এবং সেন্ট্রাল ফোর্স প্রবলেমের অ্যানালিসিস থেকে আমরা এটাও যা দেখাতে পেরেছিলাম সেটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি অফ দিস ইলেকট্রিক্যাল অরবিট সেটা এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং মাস অফ দ্য ইলেকট্রনের উপরে এই রকম ভাবে রিলেটেড। এপসাইলন ইকুয়াল টু √1 + 2e_L²/mez²e'⁴। আচ্ছা, এখানে আমি ই এর বদলে ই প্রাইম এই নোটেশনটাকে ইউজ করেছি কারণ সিজিএস ইউনিটে যদি আমরা কথাবার্তা বলি তখন ই প্রাইম অ্যাকচুয়ালি ই দ্য ইলেকট্রনের চার্জ ইটসেলফ, কিন্তু যদি এসআই ইউনিটে কথাবার্তা বলি তাহলে ই প্রাইমটাকে অ্যাকচুয়ালি রিপ্লেস করতে হবে e/√4πε0 দিয়ে। আর আমরা এটাও দেখেছিলাম যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল ক্যান বি ইউজড টু ফাইন্ড দ্য কোয়ান্টাইজড এনার্জি এক্সপ্রেশন ফর এ ক্লোজ এন্ড পিরিয়ডিক অরবিট, যেটা বলছে যে ইন্টিগ্রাল pi dqi ইকুয়াল টু ni ইনটু h উইথ ni ইকুয়াল টু 0 1 2 3 4 ডট 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 ডট, যেখানে qi হলো জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট এবং pi হলো তার ক্যানোনিক্যাল মোমেন্টাম। এবং এই যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল সেটাকে আমরা ইউজ করেছিলাম কতগুলো সিম্পল প্রবলেমে, যেমন পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড ডটার প্রবলেম। এবং এগুলো ইউজ করে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে এই যে কোয়ান্টাইজেশন রুলটা সেটা মোরাললেস এক্সাক্ট কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশন দেয়। এবার এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে আমরা হাইড্রোজেন লাইক সিস্টেম বা হাইড্রোজেন অ্যাটমের জন্য ইউজ করতে চাইছি, যেখানে ইলেকট্রনের সংখ্যা জাস্ট একটা, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা এক বা একাধিক হতে পারে। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে অরবিটটা হচ্ছে ইলিপ্টিক্যাল, যেখানে নিউক্লিয়াসকে কোন একটা ইলিপসের ফোকাসে রেখে ইলেকট্রনটা জাস্ট একটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে এই পার্টিকুলার কেসে আর এবং থিটা এই দুটোই কিন্তু ভেরিয়েবল।
আমরা যখন সার্কুলার অরবিট নিয়ে কথাবার্তা বলছিলাম তখন কিন্তু আর কোনোভাবেই ভেরিয়েবল হচ্ছিল না, কারণ করে একটা ফিক্সড রেডিয়াসে সার্কুলার অরবিটের জন্য আর কিন্তু কনস্ট্যান্ট, যেটা ভ্যারিড হতে পারছিল সেটা শুধুমাত্র থিটা। কিন্তু এই পার্টিকুলার কেসে আর সেটা এই অনুসূর অবস্থা এবং অপসূর অবস্থাতে পাল্টে যেতে পারে, সেখানে আরও ভেরিয়েবল, থিটাই ভেরিয়েবল। তাহলে আমরা যখন উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে ইউজ করব তখন আমার কাছে দুটো ক্যানোনিক্যাল পেয়ার আছে, একটা হচ্ছে আর, তার সঙ্গে যে ক্যানোনিক্যাল মোমেন্টাম পিআর, আর একটা থিটা, তার সঙ্গে ক্যানোনিক্যাল মোমেন্টাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। এবং উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল ইউজ করলে আমি দুটো এরকম ইকুয়েশন পাবো, একটা হচ্ছে ইন্টিগ্রাল পিআর ডিআর ইকুয়াল টু এনআর ইন্টু এইচ, এখানে এনআরটা হচ্ছে 0 1 2 3 4 ডট ডট ডট, আর হচ্ছে ইন্টিগ্রাল এল ডি থিটা ইকুয়াল টু কে ইন্টু এইচ, কে ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট। এইখানে এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা করে একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের জন্য কনস্ট্যান্ট। তাহলে আমি এই যে পার্টটা সেখান থেকে এলটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসতে পারি, তাহলে বাইরে নিয়ে চলে এলে এটা দাঁড়াচ্ছে এল ইন্টু ইন্টিগ্রাল ডি থিটা ইকুয়াল টু কে ইন্টু এইচ। এবারে ইলিপ্টিক্যাল বা সার্কুলার যে অরবিটই হোক না কেন, সাইক্লিক ইন্টিগ্রাল ডি থিটা সেটা অ্যাকচুয়ালি 2 পাই, তাহলে এল ইন্টু 2 পাই ইকুয়াল টু কে ইন্টু এইচ হয়ে গেল, অর্থাৎ এল ইকুয়াল টু হয়ে গেল কে ইন্টু এইচ ওভার 2 পাই উইথ কে ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট। এটাই অ্যাকচুয়ালি বোর কোয়ান্টাইজেশন রুল, যেটা বলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আরো দু একটা কথাবার্তা বলি, যেটা আমরা আগের দিন কিছুটা বলেছিলাম, কিন্তু এই পার্টিকুলার কেসে আবার এটা লাগবে, কিন্তু আমি আরেকবার এটা জাস্ট রিভাইজ করছি। সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই ডেফিনেশন আর ক্রস পি। এবার ইলেকট্রনের যে মোমেন্টাম, সেই মোমেন্টামকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা হচ্ছে জাস্ট অ্যালং দ্য রেডিয়াল ভেক্টর আর, যেটাকে আমি পিআর বলছি, আর পিথিটা হচ্ছে পিআর এর পারপেন্ডিকুলার, যেটাকে বলে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। তাহলে যেটা দাঁড়াচ্ছে এই পি এর জায়গায় যদি পিআর প্লাস পিথিটা বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি দাঁড়ালো আর ক্রস পিআর প্লাস আর ক্রস পিথিটা। এবার আর এবং পিআর তারা এক লাইন বরাবর কাজ করছে, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেলটা আইদার 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তাহলে আর ক্রস পিআর অটোমেটিক্যালি 0 হয়ে গেল। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আর ক্রস পিথিটা, বা আর ক্রস পিথিটাকে আমি লিখতে পারি আর এর ম্যাগনিটিউড ইন্টু পিথিটার ম্যাগনিটিউড ইন্টু সাইন পাই বাই 2 ইন্টু এন কাপ। এরা যেহেতু একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, সেখানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হলো পাই বাই 2। আচ্ছা, এবারে এই পি থিটাটাকে কত, সেটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু আর থিটা ডট, অর্থাৎ আর ডি থিটা ডিটি, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে এল হচ্ছে এ আর এম ই ইন্টু আর ইন্টু ডি থিটা ডিটি ইন্টু এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এল। দুদিক থেকে আমি যদি জাস্ট ইউনিট ভেক্টর গুলোকে ক্যান্সেল আউট করি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাগনিটিউডটা বেরোচ্ছে সেটা সার্টেনলি হচ্ছে এম ই আর স্কয়ার ডি থিটা বাই ডিটি হচ্ছে। আচ্ছা, এবারে এই যে পিআর ডিআর এই পার্টটাকে যদি আমি ঠিক করে অ্যানালিসিস করি, তাহলে আমি কি দেখবো? আচ্ছা, পিআরটা কি না, মাস অফ দ্য ইলেকট্রন ইনটু আর ডট, আর ডট মানে ডিআর ডিটি, তাহলে যেটা দাঁড়াচ্ছে পিআর ডিআর ইকুয়াল টু এমই ডিআর ডিটি ইনটু ডিআর। আচ্ছা, এবারে ডিআর ডিটি এইটাকে আমি জাস্ট লিখছি ডিআর ডি থিটা ইনটু ডি থিটা ডিটি, আর ডিআর এর জায়গায় লিখলাম ডিআর ডি থিটা ইনটু ডি থিটা, তাহলে যেটা দাঁড়ালো যে পিআর ডিআর ইকুয়াল টু এমই, আর এখানে আমি আর স্কয়ার দিয়ে গুণ করে এখানে 1 বাই আর স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এমই আর স্কয়ার 1 বাই আর ডিআর ডি থিটা তার স্কয়ার ইনটু ডি থিটা ডিটি ইনটু ডি থিটা। আচ্ছা, এবার এই যে পার্টটা এমই আর স্কয়ার ডি থিটা ডিটি রয়ে গেল, এখানে 1 বাই আর ডিআর ডি থিটা তার স্কয়ার রয়ে গেল। এবার এই পার্টটা কি, এই পার্টটাই আমরা কাছে একটু আগে আলোচনা করলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এম আর স্কয়ার ডি থিটা ডিটি, তাহলে এম আর স্কয়ার ডি থিটা ডিটি এটাকে আমি রিপ্লেস করে দিলাম এল দিয়ে, তাহলে যেটা দাঁড়ালো পিআর ডিআর ইকুয়াল টু এল ইনটু 1 বাই আর ডিআর ডি থিটা তার স্কয়ার ইনটু ডি থিটা। তাহলে এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল ইউজ করার জন্য সাইক্লিক ইন্টিগ্রাল পিআর ডিআর আমি যখন লিখবো, এখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল বলছি, তাহলে আর যদি ভেরিয়েবল হয় তাহলে আমি লোয়ার এবং হায়ার লিমিটটাকে কি লিখবো, কিন্তু যখনই এটাকে আমি জাস্ট থিটার ফর্মে রিপ্লেস করে দিলাম, তার মানে পরিষ্কার বোঝা গেল সাইক্লিক ইন্টিগ্রাল করার জন্য 0 থেকে 2 পাই করলেই চলবে। এই জন্যই আমরা আলটিমেটলি এই রেডিয়াল পার্টটাকে ইন টার্মস অফ থিটা পার্ট জাস্ট রিপ্লেস করে দিয়েছি। তার মানে এটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই এল 1 বাই আর ডিআর ডি থিটা তার স্কয়ার ইনটু ডি থিটা। আর এবার 1 বাই আর ডিআর ডি থিটাকে বের করবো এইরকম ভাবে, আমরা জানি যে জেনারেল ইকুয়েশন ফর দ্য কনিক সেকশন সেটা হচ্ছে 1 বাই আর 1 প্লাস এপসাইলন কস থিটা বাই এ ইনটু 1 মাইনাস এপসাইলন তার স্কয়ার, this should be a into 1 minus epsilon square. আচ্ছা, এবারে এপসাইলন হচ্ছে এক্সেন্ট্রিসিটি। এবার আমি যদি এই ইকুয়েশনটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে মাইনাস 1 বাই আর স্কয়ার ডিআর ডি থিটা ইকুয়াল টু মাইনাস এপসাইলন সাইন থিটা বাই এ ইনটু 1 মাইনাস এপসাইলন স্কয়ার। আর আমার দরকার হচ্ছে 1 বাই আর ডিআর ডি থিটা, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, 1 বাই আর ডিআর ডি থিটা লিখলে একটা ডান দিকে আর গুণ হয়ে যাবে,
আরটা হচ্ছে এইখান থেকে বসালে a ইন্টু 1 মাইনাস এপসাইলন স্কোয়ার বাই 1 প্লাস এপসাইলন কস থিটা, তার মানে আলটিমেটলি এটা দাঁড়ালো 1 বাই r dr d থিটা ইকুয়াল টু এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা। অর্থাৎ এই 1 বাই r dr d থিটা তার স্কোয়ার এই জায়গায় যদি এটাকে আমি রিপ্লেস করে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে যে 1 বাই l সাইক্লিক ইন্টিগ্রাল অফ pr dr ইকুয়াল টু, আচ্ছা এলটা এখানে ভাগ করে দিয়েছি কারণ এল যেহেতু একটা কনস্ট্যান্ট সেই জন্য এটা জাস্ট ইন্টিগ্রেশনের বাইরে, আমি এখান থেকে এই এলটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে এনে এখানে জাস্ট ভাগ করে দিলাম, তাহলে 1 বাই l সাইক্লিক ইন্টিগ্রাল pr dr ইকুয়াল টু হয়ে গেল ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কয়ার ইনটু d থিটা। তারপরে যেটা দাঁড়াচ্ছে এই ফার্দার এগোতে গেলে আমাকে যেটা করতে হবে যে এই ইন্টিগ্রেশনের এক্সপ্লিসিট ভ্যালুটাকে বের করতে হবে। এটা অনেক রকম ভাবে করা যায়, জাস্ট একটা 11-12 এর সিম্পল ম্যাথমেটিক্স। আমরা জাস্ট ওই যারা নিজেরা হয়তো করতে কিছুটা অসুবিধা হতে পারে সেই জন্য এই ইন্টিগ্রেশনটাকে জাস্ট আমরা এবার একটু করে দেওয়ার চেষ্টা করব। ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কয়ার ডি থিটা। আমি এপসাইলন সাইন থিটা তার স্কয়ারটাকে লিখছি এপসাইলন সাইন থিটা ইনটু এপসাইলন সাইন থিটা। আচ্ছা এবারে যে ডান দিকের পার্টটি এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কয়ার ইনটু ডি থিটা, এটা পরিষ্কারভাবে লেখা যায় ডি ইনটু ডি অফ 1 বাই 1 প্লাস এপসাইলন কস থিটা। অর্থাৎ আমি এই ভেতরের যে কোয়ান্টিটি এটা যদি ডেরিভেটিভ করি পরিষ্কার ওটা এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কয়ার ইনটু ডি থিটা দেবে। এবারে এই পার্টটাকে আমি জাস্ট ইন্টিগ্রেশন করব বাই পার্টস। তাহলে এখানে প্রথম ফাংশন হলো এপসাইলন সাইন থিটা, সেকেন্ড ফাংশন 1 আর ভেরিয়েবলটা হচ্ছে 1 বাই 1 প্লাস এপসাইলন কস থিটা। তাহলে প্রথমটা ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটা ডেরিভেটিভ ইনটু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন ইনটু পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম। এবারে এই পার্টটা যখন আমি লিমিটটাকে বসাবো সাইন 2 পাই সেটাও 0, সাইন 0 সেটাও 0, তার মানে এটা দাঁড়াচ্ছে প্রথম পার্টটা জাস্ট 0 দিচ্ছে, তাহলে আলটিমেটলি পড়ে রইল মাইনাস ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই এপসাইলন কস থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা ডি থিটা। তাহলে এবারে যেটা দাঁড়াচ্ছে যে এই পার্টটাকে করতে গেলে আমি যেটা করলাম 1 যোগ করে 1 বিয়োগ করে দিলাম, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে 1 প্লাস এপসাইলন কস থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা, এই পার্টটাকে 1 দেবে আর তার সঙ্গে পড়ে থাকবে 1 বাই 1 প্লাস এপসাইলন কস থিটা, আগে একটা মাইনাস সাইন আছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কয়ার ডি থিটা ইকুয়াল টু মাইনাস 0 থেকে 2 পাই ডি থিটা প্লাস ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই ডি থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা। এই পার্টটা ইন্টিগ্রেশন করলে ডি থিটার ইন্টিগ্রেশন করলে থিটা দেবে, লিমিটটাকে বসিয়ে দিলে সেটা মাইনাস 2 পাই। এবার এই পার্টটা করার জন্য আমরা যেটা করলাম যে আমরা জানি যে 1 কে লিখতে পারা যায় cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 এই হিসেবে, আর cos থিটাকে লিখতে পারা যায় cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এই রকম ভাবে। তো জাস্ট যদি লিখে ফেলি এবার cos স্কয়ার থিটা পার্টগুলোকে একসাথে করলে যেটা দাঁড়ালো 1 প্লাস এপসাইলন cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 মাইনাস এপসাইলন sin স্কয়ার থিটা বাই 2, উপর নিচে cos স্কয়ার থিটা বাই 2 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলে নিউমারেটরে হয়ে গেল sec স্কয়ার থিটা বাই 2 আর ডিনোমিনেটরে হয়ে গেল 1 প্লাস এপসাইলন প্লাস 1 মাইনাস এপসাইলন tan স্কয়ার থিটা বাই 2। আজ এবারে ফর সিম্পলিফিকেশন আমরা থিটা বাই 2 কে জাস্ট বিটা ধরে নিলাম, তাহলে প্রথমে লিমিটটা পাল্টে গেল 0 থেকে 2 পাই এর বদলে 0 থেকে পাই হয়ে গেল, এইটা হয়ে গেল sec স্কয়ার বিটা। আচ্ছা এবারে ডি থিটাকে যখন আমি রিপ্লেস করব ডি থিটা হয়ে যাবে 2 ইনটু ডি বিটা, 2টাকে এখানে রেখেছি ডি বিটা এখানে রেখেছি আর তার সাথে নিচে যেটা পড়ে আছে 1 প্লাস এপসাইলন প্লাস 1 মাইনাস এপসাইলন tan স্কয়ার বিটা। আর এবারে 1 প্লাস এপসাইলনটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তো 1 প্লাস এপসাইলনকে কমন নিয়ে নিলে আর এখান থেকে 2টাকে কমন নিয়ে নিলে যেটা পড়ে রইল যে মাইনাস 2 পাই প্লাস 2 বাই 1 প্লাস এপসাইলন ইন্টিগ্রাল 0 থেকে পাই sec স্কয়ার বিটা ডি বিটা বাই 1 প্লাস 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন tan স্কয়ার বিটা। আচ্ছা ফার্দার এগোনোর জন্য আমি যেটা করছি যে রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন tan বিটা সেটাকে tan আলফা দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এটা দাঁড়াচ্ছে যে এই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন tan বিটা ডেরিভেটিভ করলে sec স্কয়ার বিটা ডি বিটা আর এটা হয়ে গেল sec স্কয়ার আলফা ডি আলফা। অর্থাৎ এই যে নিউমারেটরে sec স্কয়ার বিটা ডি বিটাকে আমি রিপ্লেস করতে পারবো রুট ওভার অফ 1 প্লাস এপসাইলন বাই 1 মাইনাস এপসাইলন sec স্কয়ার আলফা ডি আলফা দিয়ে রিপ্লেসটা করলাম, করার পরে যেটা দাঁড়াচ্ছে মাইনাস 1 বাই l ইন্টিগ্রাল pr dr ইকুয়াল টু মাইনাস 2 পাই প্লাস এই 2 বাই 1 প্লাস এপসাইলন যেমন আছে রয়ে গেল sec স্কয়ার বিটা ডি বিটার জায়গায় রুট ওভার অফ 1 প্লাস এপসাইলন বা 1 মাইনাস এপসাইলন ইনটু sec স্কয়ার আলফা ডি আলফা আর নিচে রয়ে গেল 1 প্লাস tan স্কয়ার আলফা।
আচ্ছা, আমরা এখানে 1 প্লাস ট্যান স্কয়ার আলফাকে সেক স্কয়ার আলফা দিয়ে উপর নিচে কেটে দিয়ে জাস্ট ইন্টিগ্রেশনটাকে করে ফেলতে পারতাম, কিন্তু একটু প্রবলেম আছে, এইভাবে কেটেটা দেওয়া যায় না, কারণ যখন থিটা ইকুয়াল টু পাই বাই 2 তখন কিন্তু ট্যান স্কয়ার আলফার ভ্যালু অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়। তাহলে ইনফিনিটি হলে যে এই যে ইন্টিগ্রেশনটা যদি নিচে ইনফিনিটি থেকে যায়, এইভাবে কেটে দেওয়া জাস্ট উচিত না। সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওটাকে, যেহেতু উপরটা এবং নিচটা দুটোই হচ্ছে একটা ইভেন ফাংশন, তাহলে ইভেন ইন্টিগ্র্যান্ডটাকে আমি জাস্ট 2 ইন্টু 0 থেকে পাই বাই 2 হিসেবে রিপ্লেস করব। করার পরে তারপরে সেক স্কয়ার আলফা এবং 1 প্লাস ট্যান স্কয়ার আলফা 0 থেকে 2 পাই পর্যন্ত ওয়েল ডিফাইন, 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু সেক স্কয়ার আলফা লিখে কেটে দিয়ে জাস্ট এটা দাঁড়াবে যে মাইনাস 2 পাই প্লাস 2 ইন্টু 2 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2 ইন্টু ডি আলফা, এবং এই পার্টটা ইন্টিগ্রেট জাস্ট করে দেবো, করে দিয়ে যেটা দাঁড়াচ্ছে 1 বাই এল ইন্টিগ্রাল পি আর ডি আর ইকুয়াল টু মাইনাস 2 পাই প্লাস 2 ইন্টু 2 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার ইন্টু পাই বাই 2। এই 2 একটা পার্ট জাস্ট কেটে চলে যাবে। তার মানে আমি জাস্ট এই 2 পাই যদি আমি কমন নিয়ে নিই, 1 বাই এল ইন্টিগ্রাল পি আর ডি আর ইকুয়াল টু হয়ে গেল 2 পাই 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার মাইনাস 1। এলটাকে আমি এখানে জাস্ট গুণ করে দিলাম, তাহলে ইন্টিগ্রাল পি আর ডি আর ইকুয়াল টু হয়ে গেল 2 পাই আর ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার মাইনাস 1। এবার আমরা অলরেডি করেছিলাম জাস্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এল হচ্ছে এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল, অর্থাৎ এল ইকুয়াল টু কে এইচ ওভার 2 পাই, পরিষ্কার 2 পাই এল ইকুয়াল টু কে ইন্টু এইচ লিখতে পারছি। তার মানে সাইক্লিক ইন্টিগ্রাল পি আর ডি আর ইকুয়াল টু হয়ে গেল কে এইচ ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার মাইনাস 1। আর এবার উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল আমায় বলেছিল যে ইন্টিগ্রাল পি আর ডি আর ক্যান বি রিটেন অ্যাজ এনআর ইন্টু এইচ উইথ এনআর ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। আর এই ইন্টিগ্রেশনটাকে করে আমরা যেটা দেখালাম যে ইন্টিগ্রাল পি আর ডি আর কে লিখতে পারা যায় এইরকম ভাবে, তাহলে এনআর এইচ শুড বি ইকুয়াল টু কে এইচ ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার মাইনাস 1। এইচ এইচ ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ এনআর বাই কে হয়ে গেল 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার মাইনাস 1। আর এবারে কোন একটা ইলিপসের ক্ষেত্রে সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস তার সঙ্গে এক্সেন্ট্রিসিটি সম্পর্কটা এরকম যে বি বাই এ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার, অর্থাৎ যদি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কয়ার লিখি সেটা পরিষ্কার হয়ে যাবে হচ্ছে এ বাই বি, অর্থাৎ এনআর বাই কে ইকুয়াল টু এ বাই বি মাইনাস 1, অর্থাৎ এ বাই বি হয়ে গেল এনআর বাই কে প্লাস 1 ইকুয়াল টু জাস্ট এনআর প্লাস কে বাই কে। আর এবারে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে এনআর একটা ইন্টিগ্রাল যার ভ্যালু 0 1 2 3 4 ডট 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 হতে পারে, কেউ একটা ইন্টিগ্রাল যার ভ্যালু 0 1 2 3 4 ডট 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 হতে পারে, অর্থাৎ এনআর প্লাস কে সেটা একটা ইন্টিগ্রাল। হ্যাঁ, এনআর প্লাস কে এটাকে জাস্ট এন বললাম, এটা ইন্টিগ্রাল, অর্থাৎ আমি এই ইকুয়েশনটা তখন লিখতে পারবো এ বাই বি ইকুয়াল টু এন বাই কে। এই যে এন, এই এনটাই হচ্ছে অ্যাকচুয়ালি বোর থিওরিতে আমরা যে এন এর কথা বলেছিলাম, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর কে এই পার্টিকুলার কেসে আমরা জাস্ট বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার আমাদের দেখতে হবে যে কোন একটা গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে কি কি পসিবল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হতে পারে, এবং এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর বেস করে এ বা বি তাদের রিলেটিভ রেশিও কেমন হবে, এবং সেই মতো করে বিভিন্ন রকমের এক্সেন্ট্রিসিটি ইলিপস কি রকম ভাবে পাওয়া যাচ্ছে, এবার আমরা সেটাকে নিয়ে জাস্ট আলোচনা করব। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই যে এ বাই বি ইকুয়াল টু এন বাই কে, যখন আমরা বোর কোয়ান্টাইজেশন রুলের কথা, যখন আমরা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলের কথা বলেছিলাম, তখন কে এর পসিবল ভ্যালু 0 থেকে স্টার্ট, অর্থাৎ 0 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এবার এখানে বুঝে নেওয়ার চেষ্টা করি যে কে ইকুয়াল টু আদৌ 0 হতে পারে কিনা। আচ্ছা, যদি এ বাই বি হচ্ছে এন বাই কে হয়, তাহলে কে 0 মানে বেসিক্যালি বি 0। তাহলে এই যদি একটা ইলিপ্টিক্যাল অরবিট হয়, এইটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, সেটা এ, এটা সেমি মাইনর অ্যাক্সিস বি, তাহলে বি ইকুয়াল টু 0, যাতে করে এ বাই বি ইনফিনিটি হবে, অর্থাৎ কে 0 হলে এন বাই কে ইনফিনিটি হতে হবে। তাহলে বি 0 এর যদি একটা ফাইনাইট ভ্যালু থাকতে হয়, তার মানে ইলেকট্রনটা এইরকম ভাবে না ঘুরে ইলেকট্রনকে জাস্ট এইরকম ভাবে অসিলেট করতে হচ্ছে। তাহলে এইরকম ভাবে যদি থাকে, তাহলে ফোকাসটা সেটা তো অ্যাকচুয়ালি সেমি মেজর অ্যাক্সিসের উপরে আছে, তার মানে ইলেকট্রনকে জাস্ট একটা এই নিউক্লিয়াসের মধ্য দিয়ে যাতায়াত করতে হবে, হুইচ ইজ ইম্পসিবল। তার মানে যেটা পরিষ্কার বলে দিচ্ছে যে কে এর ভ্যালু কোনো রকম ভাবেই 0 নেওয়া যাবে না, অর্থাৎ কে এর অ্যালাউড ভ্যালু কিন্তু 1 থেকে স্টার্ট হবে, 0 নেওয়া যাবে না। at the same time এটাও পরিষ্কার যে কোন একটা ইলিপসের ক্ষেত্রে বি অলওয়েজ লেস ইকুয়াল টু এ, অর্থাৎ সেমি মাইনর অ্যাক্সিসটা সবসময় সেমি মেজর অ্যাক্সিসের সঙ্গে সমান বা তার থেকে ছোট হতে হবে।
এটা পরিষ্কার বলে দিচ্ছে যে কেটা মাস্ট বি লেস ইকুয়াল টু এন। তার মানে যেটা দাঁড়ালো ফর এ গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, যদি এন এর যেহেতু পসিবল ভ্যালুজ বা অ্যালাউড ভ্যালুজ অ্যাকর্ডিং টু বোর থিওরি 1 2 3 4 ডট 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 হয়, তাহলে কে এর পসিবল ভ্যালু কিন্তু আপ টু এন পর্যন্ত যেতে পারে। আর এখানে আরেকটা জিনিস বলি যে যেহেতু এন আর প্লাস কে সেটাকে আমি জাস্ট এন দিয়ে লিখেছি, কে যদি 0 না হতে পারে তাহলে কে এর মিনিমাম ভ্যালু 1 আর এন আর এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু। তাহলে এটা দাঁড়াচ্ছে যে এন এর যে ভ্যালুটা সেটা 1 থেকে স্টার্ট হবে, অর্থাৎ এন এর ভ্যালুটা 1 2 3 4 ডট 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 ডট, আর কে এর ভ্যালুটা 1 থেকে শুরু হয়ে আপ টু এন পর্যন্ত যেতে পারবে, এন এর বেশি কোনো রকম ভাবেই যেতে পারবে না। পরে যখন আমরা অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার ইকুয়েশন বা ইত্যাদি ইউজ করব তখন দেখবো যে এই যে সকাল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে দিয়ে এক্সপ্রেস না করে আমরা এল দিয়ে এক্সপ্রেস করি, তাহলে নতুন নোটেশনে যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে এল দিয়ে এক্সপ্রেস করি তাহলে এলটা হবে জাস্ট কে মাইনাস 1 ফর এ গিভেন এন অ্যালাউড ভ্যালু অফ এল। তখন আমরা লিখবো 0 1 2 থেকে শুরু করে আপ টু এন মাইনাস 1 পর্যন্ত। আর এখানে একটু নোমেনক্লেচার করে নেওয়া যাক যে যখন কে ইকুয়াল টু 1 বা এল ইকুয়াল টু 0 সেটাকে বলে এস সাব অরবিট। সিমিলারলি কে ইকুয়াল টু 2 আর এল ইকুয়াল টু 1 হলে এটা পি সাব অরবিট, কে ইকুয়াল টু 3 এল ইকুয়াল টু 2 হলে ডি সাব অরবিট, এফ সাব অরবিট এন্ড সো অন। এখানে কিন্তু এসপি ডিএফ যে অরবিটালস যেগুলো এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করে পাওয়া যায় অর্থাৎ শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে পাওয়া যায় তার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, ওগুলো ছিল অরবিটাল, ওটা 3 ডাইমেনশনাল পিকচার, এটা কিন্তু অরবিট, এখানে পুরো ব্যাপারটাই কিন্তু 2 ডাইমেনশনাল পিকচার, সেটা মাথায় রাখতে হবে। আর এবারে এই যে বিভিন্ন এক্সেন্ট্রিসিটির অরবিটস পাওয়া যাচ্ছে সেগুলো একটু বোঝার চেষ্টা করা যাক। ধরা যাক যে আমি প্রিন্সিপাল কোয়ান্টাম, আচ্ছা প্রথমেই যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু জাস্ট 1 হয়ে যেত তাহলে k এর ভ্যালু জাস্ট 1 হয়ে যেত, তাহলে পরিষ্কার n বাই k অর্থাৎ a বাই b সেটা 1 অর্থাৎ a ইকুয়াল টু b, সেটা একটা সার্কুলার অরবিট দিয়ে দিত, সেটা বোর থিওরি থেকে এক্সপেক্টেড যে সার্কুলার অরবিট সেটাই। প্রবলেমটা আসছে যখন n টা গ্রেটার দেন 1 অর্থাৎ n ইকুয়াল টু 2 হলে কি হচ্ছে, n ইকুয়াল টু 2 হলে k এর দুটো পসিবল ভ্যালু, একটা k ইকুয়াল টু 1 একটা k ইকুয়াল টু 2। k ইকুয়াল টু 1 কে আমি জাস্ট 2s সাব অরবিট বলছি আর k ইকুয়াল টু 2 টাকে আমি 2p সাব অরবিট বলছি। তাই এটা দাঁড়াচ্ছে যে n বাই k অর্থাৎ a বাই b টা তাহলে 2 দাঁড়ালো অর্থাৎ a ইকুয়াল টু 2b হয়ে গেল, আর যখন k ইকুয়াল টু 2 তখন a বাই b ইকুয়াল টু 1 হয়ে গেল, তো a বাই b হয়ে a ইকুয়াল টু b হয়ে গেল, তাহলে a ইকুয়াল টু b মানে সার্কুলার অরবিট যেটা এখানে বোঝানো হয়েছে, আর যখন a ইকুয়াল টু 2b হবে তখন করসপন্ডিং অরবিটটা হয়ে গেল এরকম। সিমিলারলি যখন n ইকুয়াল টু 3 তখন k এর ভ্যালু 1 2 3 হতে পারে, তো সেইখান থেকে ইলিপসের সেমি মেজর এবং সেমি মাইনর অ্যাক্সিস তাদের যে লেন্থ তাদের যে সম্পর্কগুলো, একটা a ইকুয়াল টু 3b, a ইকুয়াল টু 1.5b আর a ইকুয়াল টু b, a ইকুয়াল টু b অ্যাজ ইউজুয়াল সার্কুলার অরবিট, a ইকুয়াল টু 3b এবং a ইকুয়াল টু 1.5b হলে যথাক্রমে আমি এই একটা অরবিট পাচ্ছি যেটা বেসিক্যালি 3s আর এই একটা অরবিট পাচ্ছি যেটা হচ্ছে 3b। মানে পরিষ্কার বোঝা গেল যে কোন একটা গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের বিভিন্ন ভ্যালুর উপরে নির্ভর করে আমি বিভিন্ন এক্সেন্ট্রিসিটির ইলেকট্রিক্যাল অরবিট পেতে পারছি এবং তাদের শেপগুলো করসপন্ডিংলি পাল্টে যাচ্ছে। আচ্ছা এবার আসি যে এনার্জি এক্সপ্রেশনটা কি দাঁড়ালো। আমরা আগেই বলেছিলাম যে এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস সেটাকে এইরকম ভাবে লেখা যায় √1 + 2e l² / m e z² e prime to the power 4, এখানে e হচ্ছে এনার্জি। তাহলে সেই এনার্জি এক্সপ্রেশন পাওয়ার জন্য আমরা যেটা করছি যে এই টোটাল ইকুয়েশনটা আমি স্কোয়ার করলাম, তাহলে এপসাইলন স্কোয়ার হয়ে গেল 1 + twice e l² / m e z² e prime to the power 4। তাহলে এইখান থেকে জাস্ট ইটাকে আমি বের করে নেওয়ার চেষ্টা করব। এটাকে বের করে নিলে যেটা দাঁড়াচ্ছে যে, আচ্ছা প্রথমে এটা বলি যে মাইনাস twice e l² / m e z² e prime to the power 4 এটা হয়ে যাচ্ছে 1 - epsilon square। আচ্ছা 1 - epsilon squareটা বেসিক্যালি হচ্ছে b² / a², তাহলে এটা দাঁড়িয়ে গেল মাইনাস m e z² e prime to the power 4 / twice l² into b² / a²। আর এখানে এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা দেখেছিলাম k into h/2π, তাহলে l স্কয়ারটা হয়ে যাবে k² / h/2π তার স্কয়ার, আর b² / a² সেটা অ্যাকচুয়ালি k² / n², কারণ b/a ইকুয়াল টু ছিল k/n। এখানে k² কেটে গেল, কেটে যাওয়ার পর এনার্জি এক্সপ্রেশন যেটা পেলাম সেটা হলো -2π² m e z² e prime to the power 4 / n² h²। যদি সিজিএস ইউনিটে করি তাহলে ই প্রাইম ইকুয়াল টু ই, তাহলে সিজিএস ইউনিটে আমি এনার্জি এক্সপ্রেশন পেয়ে গেছি। আর এসআই ইউনিটে এনার্জি এক্সপ্রেশন পেতে গেলে ই প্রাইমটাকে জাস্ট আমি রিপ্লেস করব e/√4πε0 বসিয়ে দিলে যেটা পেলাম যে এনার্জিটা -m e z² e to the power 4 / 8 ε0² n² h²। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে বোর থিওরিতে
যে এনার্জি এক্সপ্রেশন পাওয়া গিয়েছিল সমারফিল্ড থিওরিতে এক্স্যাক্টলি সেই এনার্জি এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে বোর থিওরি যে মেজর যে দুটো লিমিটেশন সলভ করার জন্য আমরা সমারফিল্ড থিওরি পড়বো বলেছিলাম, এক হচ্ছে যে অরবিটের নেচার গুলো, অর্থাৎ বোর থিওরিতে যেখানে সার্কুলার অরবিট পাওয়া গিয়েছিল সেখানে অ্যাকচুয়ালি অরবিট গুলো হবে ইলিপ্টিক্যাল। সমারফিল্ড থিওরি সেই ইলিপ্টিক্যাল অরবিট গুলোকে ব্যাখ্যা করতে পারলো। আর সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা ছিল যে যে ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করা। অর্থাৎ বোর থিওরিতে যদি আমি অ্যাজ পার এক্সাম্পল ধরি যে n=3 থেকে n=2 তে কোনো ট্রানজিশন হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজের H আলফা লাইন, যেটা একটাই লাইন পাওয়ার কথা, কিন্তু হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারে যেটা দেখতে পাওয়া গেল ওই লাইনটা তিনটে ক্লোজ টু স্পেস লাইনের কম্বিনেশন। তাহলে এই যে ফাইন স্ট্রাক এটাকে এক্সপ্লেন করতে গেলে এনার্জি should depend on the azimuthal quantum number L or K together with the principal quantum number, but in this case energy just principal quantum number উপর ডিপেন্ড করেছে এবং বোর থিওরি থেকে যে রেজাল্টটা পাওয়া গিয়েছিল এক্স্যাক্টলি সেই রেজাল্ট পাওয়া গেছে। অর্থাৎ ফাইন স্ট্রাকচারটা আমরা কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারলাম না। তাহলে এই যে সমারফিল্ড থিওরিটা পড়া হলো এটা বেসিক্যালি নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি, যেখানে মাস অফ দ্য ইলেকট্রন সেটাকে জাস্ট ফিক্সড ধরে নেওয়া হয়েছে। কিন্তু আমরা জাস্ট দেখবো যে মাস অফ দ্য ইলেকট্রন জাস্ট ফিক্সড হতে পারে না, সেখান থেকে আমাদের আসবে যে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। অর্থাৎ রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি যদি আমরা করি তাহলে সেইখান থেকে আমরা ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারবো এবং এট দ্য সেম টাইম যেটা দেখবো যে এই যে ক্লোজ পিরিয়ডিক অরবিটের কথা বলা হচ্ছে সেই ক্লোজ পিরিয়ডিক অরবিটের নেচারটা কিরকম ভাবে পাল্টে যাচ্ছে। তাহলে এবার আসা যাক রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। আচ্ছা, রিলেটিভিটি থেকে আমরা ভেরি ইম্পর্টেন্ট দুটো ইকুয়েশন পাবো। প্রথম যে ইকুয়েশনটা সেটা সবাই জানে যে m=m0/√1 - v²/c²। আর এখানে ইলেকট্রনের রেসপেক্টে এই m0 যেটা রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন, অর্থাৎ এই ইকুয়েশন থেকে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যদি ইলেকট্রনটার ভেলোসিটি জাস্ট 0 হতো তাহলে m=me, অর্থাৎ ইলেকট্রনের রেস্ট মাস জাস্ট me দিয়ে রিপ্লেস করা হয়েছে। তাহলে আমরা জাস্ট ইলেকট্রনের ক্ষেত্রে লিখতে পাচ্ছি m=me/√1 - v²/c²। me হচ্ছে রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন আর m হচ্ছে রিলেটিভিস্টিক মাস, v হচ্ছে স্পিড অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, এবার আমরা জানি যে ওই মেকানিক্যাল ফোর্স ব্যালেন্সের জন্য কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স শুড বি ইকুয়াল টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ mv²/r = j d'²/r²। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারছি v = √j d'²/m × r, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে r যদি কম হয় তাহলে v বেশি হতে হবে। এবারে আসা যাক, আচ্ছা এবারে একটা কথা বলি, যখন আমরা সার্কুলার অরবিট নিয়ে কথাবার্তা বলছিলাম আর হচ্ছে কনস্ট্যান্ট, সেখানে ভেলোসিটি জাস্ট কনস্ট্যান্ট ছিল। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখতে পাওয়া যাচ্ছে যে যদি আমি নিউক্লিয়াসকে কোন একটা ইলিপসের ফোকাসে রাখি, ইলেকট্রন যদি ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে তাহলে তার রেডিয়াসটা কন্টিনিউয়াসলি পাল্টাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কন্টিনিউয়াসলি পাল্টাচ্ছে। পেরিজিতে অর্থাৎ অনুসুর অবস্থাতে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে মিনিমাম, আর অ্যাপোজি বা অপসুর অবস্থায় নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের দূরত্ব হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে যখন দূরত্বটা মিনিমাম অর্থাৎ অনুসুর অবস্থাতে আর যখন মিনিমাম তখন ভি হচ্ছে ম্যাক্সিমাম, আর অ্যাপোজিটে যখন আর হচ্ছে ম্যাক্সিমাম তখন ভি হচ্ছে মিনিমাম। তার মানে পরিষ্কার ইলেকট্রন ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন অ্যাট পেরিজি ইজ গ্রেটার দেন অ্যাট অ্যাপোজি। আর এবারে এই যে ইকুয়েশনে যদি ভেলোসিটি যত বেশি হয়ে যাবে ডিনোমিনেটরের ভ্যালুটা তত কম হবে, অর্থাৎ রিলেটিভিস্টিক মাসটা তত বেশি হবে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে এই যে পেরিজি বা অনুসুর অবস্থাতে আর মিনিমাম সেখানে ভি ম্যাক্সিমাম, যখন ভি ম্যাক্সিমাম হয়ে গেল তখন এমও ম্যাক্সিমাম হয়ে গেল, অর্থাৎ মাস অফ দ্য ইলেকট্রন অ্যাট পেরিজি ইজ গ্রেটার দেন অ্যাট অ্যাপোজি। আচ্ছা, তাহলে যে প্রবলেমটা চলে এলো যে এই যে এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম যে এক্সেন্ট্রিসিটিটা কিন্তু মাসের উপর নির্ভর করে। তাহলে এপসাইলন যখন √1 + 2e L² / me z²e⁴ বলেছি, তাহলে এই me যেটা আমরা আগে ইউজ করেছিলাম দিস me নাও হ্যাজ টু বি রিপ্লেসড বাই দিস m, এবং m দিয়ে রিপ্লেস করলে যেটা দাঁড়াচ্ছে যে m যখন চেঞ্জ করছে এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপসটা পাল্টাচ্ছে। এবারে কোন একটা পার্টিকুলার ইলিপ্টিক্যাল অরবিটের জন্য এক্সেন্ট্রিসিটি শুড বি এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বাট
এই পার্টিকুলার ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পজিশনে যেহেতু অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা পাল্টে গেল, ভেলোসিটি পাল্টে গেল, রিলেটিভিস্টিক মাস পাল্টে গেল, অর্থাৎ এক্সেন্ট্রিসিটিটাও জাস্ট পাল্টে যাচ্ছে। তাহলে আমাদের যে আগের পিকচার যেরকম সুন্দর ক্লোজড একটা পিরিয়ডিক অরবিট পাওয়া যাচ্ছে হুইচ ইজ ইলিপ্টিক্যাল ইন জেনারেল, সেই পিকচার থেকে কিন্তু আমাদের জাস্ট এবারে সরে আসতে হবে। আর এবারে আমরা যদি এনার্জিটাকে দেখি, তাহলে এনার্জিটা রিলেটিভিস্টিক এনার্জি রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম ই স্কয়ার সি টু দি পাওয়ার 4 হয়। যেখানে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে জাস্ট তার কাইনেটিক এনার্জিটা পি স্কয়ার বাই টুয়াইস এম ই লিখেছিলাম, সেই এনার্জিটা এখন রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জিতে রিপ্লেসড হয়ে যাবে, যেটা হবে রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম ই স্কয়ার সি টু দি পাওয়ার 4। এম ই হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস আর পি হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম। অর্থাৎ টোটাল এনার্জিটাকে আমরা লিখবো রিলেটিভ, যেটা আগে ছিল পি স্কয়ার বাই টুয়াইস এম ই মাইনাস জে ডি প্রাইম স্কয়ার বাই আর, এখন সেটা হয়ে যাচ্ছে রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম ই স্কয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস জে ডি প্রাইম স্কয়ার বাই আর। এবারে এই এনার্জি এক্সপ্রেশন থেকে আমরা লাস্ট লেকচারে ঠিক যেমন করে ইন জেনারেল একটা ইলিপ্টিক্যাল অরবিট পেয়েছিলাম এবং তার মতো করে একটা জেনারেল কনিক সেকশনাল ইকুয়েশন পেয়েছিলাম, এখান থেকে বেশ একটা রিগোরাস ক্যালকুলেশন করতে হবে, যে ক্যালকুলেশনটা ইউজুয়ালি পার্টারবেটিভ ইন নেচার। এটা খুব অল্প জায়গায় অ্যাভেলেবেল, এটা আমাদের বইয়ে আমরা খুব ডিটেলে এটাকে ডিসকাস করব। এখন ফর দ্য টাইম বিং এটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে বলে আমরা জাস্ট ক্যালকুলেশনটা এখানে অমিট করছি। ক্যালকুলেশনটা করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এই কনিক সেকশনাল ইকুয়েশনটা যেটা ছিল 1/r 1 plus epsilon cos theta by a into 1 minus epsilon square, এই থিটা will be replaced by gamma into theta, যেখানে গামাটাকে জাস্ট লিখতে পারা যাবে 1 minus j square e prime square by c square l to the power 4, যেখানে এলটা হচ্ছে k into h over 2 pi, এবং পরিষ্কার যেটা সেটা হচ্ছে এই জিনিসটা একের থেকে কম। আর এবারে যদি এই গামাটা একের থেকে কম হয়ে যায়, তাহলে এটা দাঁড়াচ্ছে এই গামার প্রেজেন্সের জন্য যখন থিটাটা জাস্ট 2 পাই অ্যাঙ্গেল ঘুরে যাবে, তখন কিন্তু আরটা তারা অরিজিনাল ভ্যালুতে আসবে না। অর্থাৎ যদি আমি ভাবি যে থিটাটা জাস্ট একটা ফুল রোটেশনের জন্য 2 পাই প্লাস থিটা হয়ে গেল, তাহলে 1/r প্রাইম যেটা 1 plus epsilon cos gamma into 2 pi plus theta by a into 1 minus epsilon square, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এই যে পার্টটা, এই পার্টটা কোনো রকম ভাবে cos theta ফর্মে লেখা যাবে না, অর্থাৎ 1/r প্রাইম not equal to 1/r। অর্থাৎ আমরা যখন লাস্ট ক্লাসে একটা ইলেকট্রিক্যাল অরবিট কি করে পাওয়া যাচ্ছে দেখেছিলাম, জাস্ট এইখানে যদি নিউক্লিয়াস থাকে তাহলে একটা মিনিমাম ডিস্টেন্সের কথা বলেছিলাম যেটা আর মিনিমাম, একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সের কথা বলেছিলাম আর ম্যাক্সিমাম। তাহলে আমি যদি এই আর ম্যাক্সিমাম থেকে স্টার্ট করি, তাহলে যখন থিটাটা পুরো 2 পাই ঘুরে গেল তখন আর ম্যাক্সিমাম থেকে শুরু করে আবার সে এই জায়গায় ফিরে আসার কথা, তবেই ইলেকট্রিক্যাল অরবিট গুলো ক্লোজড হবে এবং আমাদের যে এক্সপেকটেশন সেই রকম হবে। কিন্তু এই পার্টিকুলার কেসে কি দেখছি, যেটা দেখতে পাচ্ছি যে আমাকে অ্যাকচুয়ালি ঘুরতে হবে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে 2 পাই বাই গামা, তার আগের জায়গায় ফিরে আসার জন্য। অর্থাৎ কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি যদি জাস্ট থিটাটাকে রিপ্লেস করি 2 পাই বাই গামা প্লাস থিটা, তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 1/r প্রাইম ইকুয়াল টু 1 প্লাস এপসাইলন কস গামা 2 পাই বাই গামা প্লাস থিটা বাই a into 1 minus epsilon square, অর্থাৎ 1 plus epsilon cos 2 পাই প্লাস গামা থিটা বাই a into 1 minus epsilon square, এবং এই যে কোয়ান্টিটিটা পরিষ্কার cos গামা থিটা দিয়ে দিল, অর্থাৎ 1/r দিয়ে দিল। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জাস্ট থিটাটা 2 পাই অ্যাঙ্গেল ঘুরে গেলে আরটা তার আগের আরে আসছে না, কিন্তু থিটাটা যদি 2 পাই বাই গামা অ্যাঙ্গেল ঘুরে তবেই আরটা তার আগের আরে আসছে। এবারে গামা যেহেতু একের থেকে ছোট, পরিষ্কার 2 পাই বাই গামা গ্রেটার দ্যান 2 পাই, অর্থাৎ রেডিয়াল ভেক্টরটা তার অরিজিনাল ভ্যালুতে আসতে গেলে তাকে 2 পাই এর থেকে কিছুটা বেশি অ্যাঙ্গেল ঘুরতে হচ্ছে, এবং যেটা দাঁড়াবে যে পাথ অফ দ্য ইলেকট্রন এখন আর অ্যাজ ইউজুয়াল যেমন ক্লোজ ইলেকট্রিক্যাল অরবিট পাচ্ছিলাম সেরকম আর পাবো না। তার বদলে আমি যেটা দেখবো যে মেজর অ্যাক্সিস উইল এক্সিকিউট এ প্রিসিশনাল মোশন and finally comes to its initial value only after 2 pi by gamma minus 2 pi, অর্থাৎ গামা বাই 1 মাইনাস গামা রোটেশন। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমার কিছু 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 করে বেশি অ্যাঙ্গেল ঘুরে যেতে হচ্ছে। সেই ডেল্টা থিটাটাই যদি আমি 2 পাই বাই গামা মাইনাস 2 পাই বলি, তাহলে যে জায়গা থেকে শুরু করেছিল আবার প্রিসিশনাল মোশনের থ্রু দিয়ে আবার সেই জায়গায় ফিরে আসতে গেলে তাকে গামা বাই 1 মাইনাস গামা টাইমস রোটেশন করতে হবে।
আর এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি যে এই পার্টিকুলার কেসে যেহেতু থিটা এবং আর দুটোই ভেরিয়েবল, থিটা টোটাল 2π অ্যাঙ্গেল ঘুরে যেতে যে সময়টা লাগে তাকে আমি টি থিটা বলছি, এটা একটা টাইম পিরিয়ড, অ্যাঙ্গুলার টাইম পিরিয়ড। আর একটা হচ্ছে যে আরটাও যেহেতু ভ্যারি করছে, তাহলে আরটা যে জায়গায় ছিল সেই জায়গায় আবার চলে আসতে যে সময় লাগে তাকে টি আর বলছি। হ্যাঁ, এটা একটা রেডিয়াল টাইম পিরিয়ড। আচ্ছা, দুটো টাইপ অফ পোটেনশিয়াল আছে, যখন ভিআরটা 1/r এর মতো যায় যেটা কুলম্বিক পোটেনশিয়াল, অথবা ভিআরটা যখন আর স্কোয়ারের মতো করে যায় যেটা হারমোনিক অসিলেটরের জন্য পোটেনশিয়াল, তার ক্ষেত্রে টি আর ইকুয়াল টু টি থিটা। অর্থাৎ রেডিয়াল ভেক্টরটা তার ঠিক অরিজিনাল ভ্যালুতে ফিরে আসবে যখন 2π অ্যাঙ্গেল জাস্ট রোটেট করে যাবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যখন রিলেটিভিস্টিক হাইড্রোজেন অ্যাটম প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি, তখন কিন্তু পোটেনশিয়ালটা ইজ নো লঙ্গার কুলম্বিক। ইন দ্যাট কেস আমরা যেটা দেখতে পাচ্ছি টি আরটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান টি থিটা। অর্থাৎ রেডিয়াল পার্টটা তার আগের জায়গায় ফিরে আসার জন্য 2π এর থেকে বেশি অ্যাঙ্গেল ঘুরতে হচ্ছে। অর্থাৎ 2π অ্যাঙ্গেল ঘুরতে যে সময়টা লাগছে, রেডিয়াল ভেক্টর তার আগের ভ্যালুতে আসতে একটু বেশি সময় লাগছে। অর্থাৎ টি আরটা গ্রেটার দ্যান টি থিটা হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে অ্যাজ ইউজুয়াল যেমন হওয়া উচিত, যে এরকম একটা জায়গা থেকে শুরু করে যখন ফুল একটা রোটেশন হলো তখন আর ম্যাক্সটা তার আর ম্যাক্সের জায়গাতেই ফিরে এলো। কিন্তু এখানে যেটা দাঁড়াচ্ছে যে 2π এর থেকে একটু বেশি অ্যাঙ্গেল ঘোরালে তবেই আরটা তার আগের অরিজিনাল ভ্যালুতে ফিরে আসবে। অর্থাৎ এরকম একটা জায়গা থেকে শুরু করব, যখন অ্যাঙ্গেলটা 2π এর থেকে একটু বেশি অ্যাঙ্গেল ঘুরে গেল, যে বেশি অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, যেটা বেসিক্যালি 2π বাই গামা মাইনাস 2π, তাহলে সে এই জায়গায় আসছে। এখান থেকে শুরু করে এরকম একটা জায়গায় এলো, এরকম জায়গা থেকে শুরু করে এই জায়গায় এলো, এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় এলো, অ্যান্ড সো অন, এইরকম ভাবে চলছে। এবং যেটা দেখালাম যে গামা বাই 1 মাইনাস গামা টাইমস রোটেশনের পরে সে আবার তার অরিজিনাল জায়গায় ফিরে আসবে। তাহলে এই যে শেপ অফ দ্য অরবিট, সেটা আমাদের ইউজুয়াল যে ক্লোজ ইলিপ্টিক্যাল অরবিট তার থেকে আলাদা। তাহলে এই যে ফুলের পাপড়ির মতো সুন্দর দেখতে এই যে অরবিট গুলো, এদেরকে বলা হচ্ছে রসিটি। আজ এবারে এনার্জি এক্সপ্রেশন কি হচ্ছে না, এনার্জি এক্সপ্রেশনটাও কিন্তু মডিফাইড হয়ে যাচ্ছে। তাহলে এই যে রিলেটিভিস্টিক কারেকশনের জন্য এনার্জি এক্সপ্রেশন যে মডিফাইড হচ্ছে, তার যে ক্যালকুলেশনটা, যেটা বেশ রিগোরাস লেন্দি ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমরা এখন এখানে অমিট করছি। এটা আমাদের বইয়ের 5th ভলিউমে আমরা খুব ডিটেলে দিচ্ছি, যেটা আমাদের ওই ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টস মডেলস যে বই, তার 5th ভলিউমে এটা খুব ডিটেলে দেওয়া থাকবে। এছাড়া যারা পারটারবেশন থিওরি কোয়ান্টাম মেকানিক্সে পড়েছে, রিলেটিভিস্টিক কারেকশনটা ডিজেনারেট পারটারবেশন থিওরি পেরিফেরির মধ্যে পড়ে, সেখানেও এই যে কারেকশনটা সে পেয়ে যেতে পারে। তো যেটা দাঁড়াচ্ছে যে এই বোর্ড থিওরি বা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি অনুযায়ী এনার্জি এক্সপ্রেশন এটা হওয়ার কথা, তার সঙ্গে একটা মডিফিকেশন আসছে। মডিফিকেশন একটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট আছে, জেড হচ্ছে নিউক্লিয়াসের যে চার্জ সেটা, আর এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর এবারে এই যে এনার্জি এক্সপ্রেশন থেকে আমি এনার্জি গুলোকে ক্যালকুলেট যদি করি, তাহলে এটা দেখবো যে বোর্ড থিওরিতে যেখানে n ইকুয়াল টু 1 এ একটা স্পেসিফিক এনার্জি ছিল, n ইকুয়াল টু একটা স্পেসিফিক এনার্জি হলো, এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ একটা স্পেসিফিক ছিল এবং সেই মতো করে আমি জাস্ট একটাই লাইন পেয়েছিলাম। কিন্তু রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে এটা দাঁড়ালো যে n ইকুয়াল টু 1 যদি হয় তাহলে k এর একটাই স্পেসিফিক ভ্যালু যেটা 1 এর সাব অরবিট, তার জন্য এই এনার্জি এক্সপ্রেশন। আর এই পার্টিকুলার কেসে যেহেতু গিভেন n যখন 2, তখন k এর দুটো পসিবল ভ্যালু হতে পারে, একটা 1 একটা 2, অর্থাৎ সাব অরবিট গুলো 2s এবং 2p, 2s এর এনার্জি এটা, 2p এর এনার্জি এটা, এবং এইখান থেকে আমি দুটো পসিবল ট্রানজিশন দেখতে পাচ্ছি। অর্থাৎ n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1, অর্থাৎ লাইম্যান সিরিজের একটাই লাইন পাওয়া উচিত ছিল, কিন্তু এই পার্টিকুলার কেসে আমরা দেখবো রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে, যেটা অ্যাকচুয়ালি ফাইন স্ট্রাকচারে দেখতে পাওয়া যায়, যে দুটো লাইন পাওয়া যাচ্ছে। এবারে আসে সেই বিখ্যাত বামার সিরিজের যে এইচ আলফা লাইনটার ক্ষেত্রে। বোর্ড থিওরিতে যে বামার সিরিজ, তার এইচ আলফা লাইন পাওয়ার জন্য আমাকে n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 তে ট্রানজিশনটাকে করতে হবে। n ইকুয়াল টু 2 এর একটা স্পেসিফিক এনার্জি, n ইকুয়াল টু 3 এর স্পেসিফিক এনার্জি, সেই মতো করে একটাই যে লাইন পাওয়া গেল এইচ আলফা লাইন। এবারে যখন আমি রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যাব, তাহলে n ইকুয়াল টু 2 তার পসিবল k এর ভ্যালু 1 and 2, 2s এবং 2p, তার দুটো এনার্জি লেভেলস পাওয়া গেছে। n ইকুয়াল টু যখন 3, তখন k এর তিনটে পসিবল ভ্যালু, k ইকুয়াল টু 1, 2 and 3, সেই মতো করে তিনটে এনার্জি লেভেলস পাওয়া গেছে, 3s, 3p এবং 3d। তাহলে এখানে তিনটে লেভেল, এখানে দুটো লেভেল, তাহলে অল পসিবল 6টা ট্রানজিশন হওয়া উচিত ছিল এবং সেই মতো করে 6টা লাইন পাওয়া উচিত ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্ট বলছে জাস্ট 3টেই লাইন পাওয়া যাচ্ছে। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে
যে ডিফারেন্ট এনার্জি লেভেলস হয়েছে মানেই যে কোনো লেভেল থেকে যে কোনো লেভেলে ট্রানজিশনটা হতে পারবে সেটা নয়, তার জন্য কিছু সিলেকশন রুলস আছে। এবং সিলেকশন রুল এখানে যেটা বলে দেয় সেটা হচ্ছে কি ডেল্টা এন ক্যান হ্যাভ এনি ইন্টিগ্রাল ভ্যালু বা ডেল্টা কে অর ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1। অর্থাৎ এই 3s 3p 3d থেকে যে 2s 2p তে ট্রানজিশন হচ্ছে যেগুলো এই সিলেকশন রুল দিয়ে অ্যালাউড তারাই শুধুমাত্র থাকবে, আর যেগুলো অ্যালাউড নয় সেগুলো জাস্ট আমি ক্রস দিয়ে এঁকেছি। অর্থাৎ এখানে করসপন্ডিং 3টে লাইনই পাওয়া গেল। তাহলে এই যে সিলেকশন রুলগুলো, সেই সিলেকশন রুলগুলোর অনেক কোয়ান্টাম মেকানিক্যাল বা গ্রুপ থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আছে, যেটা যখন আমরা স্পেকট্রোস্কোপি খুব ডিটেলে পড়বো তখন বলবো। এখন ফর দ্য টাইমিং ধরে নেওয়া যাক যে এই সিলেকশন রুলটা হচ্ছে এম্পিরিক্যাল ইন নেচার। আমার এক্সপেকটেশন ছিল যে 6টা লাইন হবে, কিন্তু নেচার বলছে 3টে লাইন, এক্সপেরিমেন্ট বলছে 3টে লাইন, অর্থাৎ নিশ্চয়ই কিছু কিছু ট্রানজিশন হচ্ছে না। এটাই আলটিমেটলি আমার সিলেকশন রুল দিচ্ছে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি করে আমরা কিন্তু ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করে ফেলতে পারলাম। নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে নেচার অফ দ্য অরবিট সেটা সার্কুলার থেকে ইলিপ্টিক্যাল হচ্ছে, যেটা ক্লোজ এবং পিরিয়ডিক, কিন্তু রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে আমি যেটা দেখতে পাচ্ছি নেচার অফ দ্য অরবিট তো পাল্টাচ্ছি, ক্লোজ পিরিয়ডিক অরবিট থেকে আমি রসেটি পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এনার্জিটা টুগেদার উইথ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করছে, এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপরে নির্ভর করার জন্য আমি অ্যাকচুয়ালি ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারলাম। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে এই যে নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল অরবিট পেতে পারছি উইথ ডিফারেন্ট এক্সেন্ট্রিসিটি, কিন্তু এনার্জি এক্সপ্রেশনটা সেটা কিন্তু বোর থিওরি থেকে পাওয়া যায় এনার্জি এক্সপ্রেশন তার সঙ্গেই সমান রয়ে গিয়েছিল, তার মতোই রয়ে গিয়েছিল, যেটা আমরা কোনো রকম ভাবে ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারিনি। সেজন্য আমাকে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি করতে হয়েছে। রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে প্রথমেই আমরা যে জিনিসটা বুঝে নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল এক্সপেকটেশন অফ দ্য ক্লোজ পিরিয়ডিক অরবিট সেটা পাল্টে যাচ্ছে। এখন এই যে ইলিপসের যে মেজর অ্যাক্সিসটা তার একটা প্রিসিশনাল মোশন থাকছে, এবং আমরা ফুলের পাপড়ির মতো সুন্দর দেখতে এক রকমের অরবিট পাচ্ছি, যেগুলোকে আমরা জাস্ট রসেটি নাম দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা দেখলাম যে এনার্জি টুগেদার উইথ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে এর উপর ডিপেন্ড করে, সেখান থেকে ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারলাম। অর্থাৎ বোর থিওরির দুটো ইম্পর্টেন্ট লিমিটেশন, যে অরবিটটা কেমন, সেটা সার্কুলার না অন্য কিছু, আর একটা ফাইন স্ট্রাকচারটা কি করে এক্সপ্লেন করতে পারবো, এই দুটো জিনিস কিন্তু সমারফিল্ড থিওরি থেকে বুঝে নেওয়া গেল। আচ্ছা, এখানেও কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক স্পেকট্রোস্কোপি ডিসকাশন শেষ হয়ে যাচ্ছে না, কারণ ইভেন আফটার সমারফিল্ড থিওরি অনেক কিছুই এখন আনএক্সপ্লেন রয়ে যাচ্ছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা অ্যালকালি মেটাল তার যে ডাবলেটস, অর্থাৎ অ্যালকালি মেটালের ক্ষেত্রে যেমন সোডিয়ামের ক্ষেত্রে 3s থেকে 3p ট্রানজিশন, তাহলে ইভেন ইন দ্য রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি সেখানে একটাই লাইন পাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে দুটো লাইন পাওয়া যায়। তাহলে এই অ্যালকালি মেটাল ডাবলেটস বা হ্যালোজেনের ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন, সেগুলো আমি কেমন করে এক্সপ্লেন করব। সেকেন্ডলি হচ্ছে যে এই যে 2 ডাইমেনশনাল পিকচারের কথা বলা হচ্ছে, যে অ্যাকচুয়ালি সেটা সার্কুলার হোক বা ইলিপ্টিক্যাল হোক, অরবিট গুলো 2 ডাইমেনশনাল, কিন্তু অ্যাকচুয়ালি অরবিট গুলো 3 ডাইমেনশনাল, যেটা অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে পাওয়া যাবে। অর্থাৎ অরবিট থেকে অরবিটালের কনসেপ্ট 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনাল নেচার আসতে হবে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলে দেখা যাচ্ছে যে এই যে ফাইন স্ট্রাকচারে যে লাইনগুলো পাওয়া যায় সেই লাইনগুলো এক বা একাধিক লাইনে স্প্লিট করে যেতে পারে, যেটাকে বলা হয় জিম্যান এফেক্ট। তাহলে এই যে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে লাইনগুলো যে স্প্লিট করে যায়, প্রত্যেকটা লাইন যেটা ফাইন স্ট্রাকচারে পাওয়া গেল প্রত্যেকটা 3টে করে লাইনে ভেঙে যায়, সেটাকে বলা হচ্ছে নর্মাল জিম্যান এফেক্ট। নর্মাল জিম্যান এফেক্ট আমাকে বুঝে নিতে হবে, সেইখান থেকে লার্মার প্রিসিশন আমাদের বুঝতে হবে। স্পিন অরবিট কাপলিং আমাকে বুঝতে হবে, যেটা অ্যাকচুয়ালি স্পেকটার অনেক কমপ্লিকেশন এনে দেবে। অ্যাকচুয়ালি স্পেকটারটা যতটা সিম্পল ভাবছে অতটা সিম্পল না, এটা মাছ মোর কমপ্লিকেটেড, সেটা বোঝার জন্য যে টুগেদার উইথ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে এবং তারা একে অপরের সঙ্গে কাপল করতে পারে, সেগুলো বোঝার দরকার পড়তে পারে। বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে যে স্পেকট্রাল লাইন যে ফার্দার স্প্লিটিং হতে পারে, স্টার্ক এফেক্ট, এই রকমের অনেক কিছু জিনিসই স্টিল রিমেন আনঅ্যানসার। এগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমাকে জাস্ট আরো বেশ কিছু ক্লাস নিতে হবে। অর্থাৎ সমারফিল্ড থিওরির পরে আমরা এক্ষুনি জাস্ট আমরা এই জিনিসগুলোকে এক্সপ্লেন করবো না, আর 2-1টা ক্লাসের পরে আমরা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট পড়ছি। কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের স্টেজে বোর থিওরি এবং সেইখান থেকে সমারফিল্ড থিওরি বা উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন ন্যাচারালি চলে এলো বলে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে 4টে ক্লাস এখানে বলে রাখলাম। আরো 3-4টে ক্লাস
আমরা বলবো সেটা জাস্ট কয়েকটা ক্লাসের পরে। নেক্সট দিন আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে বোর থিওরির পরেই যেটা কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য যে নেক্সট যে রেভলিউশনারি ডিসকভারিটা সেটা কম্পটন এফেক্ট। তাহলে নেক্সট ক্লাসে 1923 সালে বিজ্ঞানী এইচ কম্পটন তিনি কেমন করে কম্পটন এফেক্টটাকে এক্সটেন্ড করেছিলেন, যেখান থেকে অ্যাকচুয়ালি লাইটের যে কর্পাসকুলার বা পার্টিকেল নেচারটা কনফার্মড হলো, যেটা বেসিক্যালি ইনিশিয়েটেড হয়েছিল আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের থ্রু দিয়ে, সেইটা জাস্ট ডিটেলে বুঝবো। আজকে এই পর্যন্তই থাকলো।